আসসালামু আলাইকুম। আমি আহ, আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন টপিকসের উপরে যে ক্লাসগুলো বিভিন্ন জায়গায় নেই সেগুলো রেকর্ড দেওয়ার চেষ্টা করি। তো এই এই এটা করতে করতে প্রায় 1100-র মতো ক্লাস হয়ে গেছে, অনেকেই এটি দেখে থাকেন। তো যেটি হয়েছে যে আমাদের সিএ ফার্ম, আমরা এখন 4জন পার্টনার। তো আমাদের যে 30+ স্টুডেন্ট কারেন্ট আছে এবং ম্যানেজার যারা আছেন, স্পেশালি 6জন ম্যানেজার, তারা আমাদের এই ফার্মের, একজন শুধু অন্য ফার্মের। তো তারা সার্টিফিকেট লেভেল গত 2-3 বছরে দেখেছি যে 11-12 জন যারা সার্টিফিকেট লেভেল পাশ করেছেন, কিন্তু প্রফেশনাল লেভেলে এসে তারা আটকে যাচ্ছেন। তা আমি গত, স্পেশালি বছর শুরু হলো আজকে 3rd জানুয়ারি, আমি তাদেরকে বসেছিলাম, স্পেশালি যারা ইভেন যারা কোর্স কোয়ালিফাই করে চলে গেছেন অন্য ফার্মে, প্রবলেমটা কি। তো অনেকের একটা কথা, আমি জানি না আমাকে খুশি করবার জন্য বলেছে কিনা, যে বললো স্যার আমরা সার্টিফিকেট লেভেলের এমআই, স্পেশাল অ্যাকাউন্টিং এবং বিজনেস ল, এটা আপনার ভিডিওগুলো দেখে যেভাবে আন্ডারস্ট্যান্ডেবল ছিল এবং ইজিলি বুঝতে পারতাম, তো সেইটা হয়তো আমাদের যেহেতু প্রফেশনাল ব্যস্ততা থাকে ক্লাসগুলো নিয়মিত করতে পারি না। আইসিবি ফ্যাকাল্টি যারা, আমিও এক সময় 2009 সাল থেকে 14 সাল পর্যন্ত পড়াতাম এমআই এবং এফএম। তো এরপরে আসলে সময় পাইনি, আইসিবি কর্তৃপক্ষ অনেক রিকোয়েস্ট করেছে কিন্তু সেই সময় পারিনি। এখন কিছুটা সময় আছে, বাট এখন আবার অন্য এঙ্গেজমেন্টটা বেড়ে গেছে। যাই হোক, ওনারা বলে যে স্যার আপনারা যেভাবে বুঝতে পারি অন্য লেকচারগুলো দেখে খুব একটা হয় না, প্লাস অনলাইন ক্লাসে অনেক সময় তারা মিস করে। তো আমি ভাবলাম যে সেই তাদের রিকোয়েস্টে যে প্রফেশনাল লেভেলের কোর্সগুলো একটু, মানে অ্যাটলিস্ট 15টা 20টা ক্লাস নিয়ে দিই, সো দ্যাট তারা ইজিলি এটি বুঝতে পারে। তো সেই ধারাবাহিকতা আমার কাছে মনে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, যেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং, এটা আইএফআরএস বেস, এটার অনেকগুলো ভিডিও অলরেডি, ওভার 200 ভিডিও আমার অলরেডি আমার চ্যানেলে আছে। বাট সেগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কনটেক্সটে, ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্টিটিউটের ডিফারেন্ট আসপেক্টে নেয়া। এখন সি এর সিলেবাস অনুযায়ী আমি একদম যদি স্ক্র্যাচ থেকে শুরু থেকে নিতে চাই, এটাই ওনাদের রিকোয়েস্ট ছিল। সো আমি উইদাউট ফার্দার ডিলে, আমি মনে করি যে আপনাদের হয়তো ভালো লাগবে, আমরা ক্লাসটা শুরু করতে পারি। সো এই ক্লাসটার, এই সাবজেক্টটার নাম, প্রফেশনাল লেভেলে যে সাবজেক্টগুলো তার ভিতর অন্যতম, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং। হ্যাঁ, তো এটা আমরা এখন দেখব। সো এই সাবজেক্টটা বেসিকলি হচ্ছে যে, নতুন করে আমরা খেয়াল করব যে 2018 সালে বইটা পাবলিশ হওয়ার পরে সেকেন্ড এডিশন এবছরই, গত বছর, মানে জাস্ট এখন তো জানুয়ারি মাস, এটি হচ্ছে 2024-এ আসছে। তো এই সিলেবাসটা ভিতরে কিছু কিছু টপিকস আগের সিলেবাসের থেকে একটু চেঞ্জ দেখতে পেরেছি, বাট ভেরি ইন্টারেস্টিং। এটি যদি আপনি শুধুমাত্র আইএফআরএস বেস ধরে আপনি পড়েন এই সাবজেক্টে, স্পেশালি আমি আপনাদেরকে একটা কথা বলি যে এটাকে যদি যদি এখানে 15টা ক্লাস আছে, আমি 15 থেকে 20টা ক্লাস যদি নিতে পারি, বা আরেকটু বেশি সংখ্যক হতে পারে, যেমন আজকের ক্লাসটা হয়তো টু লং হবে না, বাট কখনো কখনো যখন আমি সিঙ্গেল এন্টিটির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, যেটা আপনাদের পরীক্ষায় যেভাবে আসে, অথবা হচ্ছে যে কনসোলিডেশনের ব্যাপারটা করব, তখন হয়তো বড় হবে। বাট ইনিশিয়াল ক্লাসগুলো স্পেশালি থিওরিটিক্যাল এবং অঙ্ক করবার জন্য যে থিওরিটিক্যাল নলেজটা আমাদেরকে একদম ভিত্তি শক্ত করতে হবে, সেই জায়গায় হয়তো আধা ঘন্টা 1.5 ঘন্টার বেশি ক্লাসগুলো কন্টিনিউ করব না। আপনারা দোয়া করবেন যেন সুস্থভাবে অ্যাটলিস্ট 20 ক্লাস রাখতে পারি আপনাদের জন্য। স্পেশালি এটা রিকোয়েস্ট হচ্ছে আমাদের ফার্মের যারা 11-12 জন যারা হচ্ছে অলরেডি প্রফেশনাল লেভেলে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য, এবং ডেফিনেটলি সিএ ইনস্টিটিউট আমাদেরই, আমাদের ইনস্টিটিউট অন্যরাও যারা পড়বেন বা দেখবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ। এবং আপনারা ফিডব্যাক দিবেন, কোশ্চেন করবেন। আমার পড়ানো ভুল থাকতে পারে, অনেকদিন আমি পড়াই না। আমি বলেছি যে 2009 সাল থেকে 14 সাল পর্যন্ত পড়াতাম। এখন যারা আইসিবিতে ক্লাস নেই অনেকেই আমার এমআই এবং এফএম, আমার ক্লাস থেকে পাশ করা। ওই সময় আলহামদুলিল্লাহ আমি পরপর 4বার আমি বেস্ট টিচার ছিলাম। একটা র্যাঙ্কিং হতো যে লাস্ট সেশনে কেমন অ্যাভারেজ এবং এই সেশনে অ্যাভারেজ, সেশন অ্যাভারেজ হিসেবে শেষ করতে পেরেছিলাম। সো আপনারা দোয়া করবেন। সো আমরা এই সার্টিফিকেট লেভেলের ক্লাসগুলো আবারও আমি করব, বাট এখন হচ্ছে প্রফেশনাল লেভেলের এই প্রথম সাবজেক্টটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং। আমি মনে করি সিএ প্রফেশনে আপনার এই সাবজেক্টটা এবং হচ্ছে যে আমাদের অডিট অ্যান্ড অ্যাসুরেন্স, এই দুটো সাবজেক্ট খুব ভালোভাবে দরকার। আমরা যারা প্র্যাকটিসিং মেম্বার, আমাদের অনেক ভুলভ্রান্তি থাকে বিভিন্ন সময়। আমরা এই অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের সাবজেক্টগুলো একদম লেটেস্ট নলেজ, পরীক্ষায় পাস এক জিনিস, আর এই নলেজগুলো থাকা খুব জরুরি। আমি আপাতত প্রফেশনাল লেভেলের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং এর ক্লাসগুলো নিব, এবং এইখানে আপনাদের হচ্ছে মূলত ফান্ডামেন্টাল থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই সাবজেক্টের উপরই ক্লাস নিতে চাই। আমরা যদি দেখি যে এইটার কোশ্চেনের যে ওয়েটেজ অ্যাভারেজ দেয়া আছে, ওয়েট দেয়া আছে, সেটি হচ্ছে যে অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং কনসেপ্ট অ্যান্ড ইথিক্স, যেটা আজকে ডিসকাশন করব, সেখানে 5 থেকে 10% মার্কস পাবেন।
আর সিঙ্গেল এন্টিটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই এই কনসেপ্ট ছাড়া আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা যাবে না। সো এখানে 50 থেকে 60%, এবং কনসোলিডেটের জন্য একটা অঙ্ক হয়তো 25 থেকে 30 অঙ্ক প্লাস থিওরি, এবং ফাইনালি হচ্ছে পাবলিক সেক্টর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এন্ড অ্যাকাউন্টিং। এটি হয়তো আমার একটু নতুন করে দেখতে হবে, এটা ইপসাসকে ফলো করেছে কিনা দেখতে হবে, বাট উপরের গুলো রেগুলার আমি ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন জায়গায় করে থাকি। আপনারা নিশ্চয় জানেন বিআইসিএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, ইভেন বিভিন্ন জায়গায় আপনার বিআই আপনার হচ্ছে যেটা হচ্ছে যে মিনিস্ট্রি মিনিস্ট্রি লেভেলে অনেকগুলো, যে বাংলাদেশ ব্যাংক, তারপরে হচ্ছে মিনিস্ট্রি অফ পাওয়ারের যেটি হচ্ছে বিপিএমআই, সব জায়গায় আমি আইএস আইএফআরএস নিয়ে সেশন নিয়ে থাকি। ক্যাপিটাল মার্কেটের বাংলাদেশ সিকিউরিটিজ কমিশনের যে একাডেমি আছে ওখানে বিআইসিএমএস, সো এটা আমার কাছে খুব অ্যাজ ইউজুয়াল। সো হোপফুলি এই সেশনটা আপনারা খুব এনজয় করবেন। তো আমি যদি এখানে, তো আপনারা এটা দেখে নিবেন, হ্যাঁ, যদি এখানে কোনো কোশ্চেন থাকে করবেন। আমিও যে এই সাবজেক্টটার পড়ানোর অভিজ্ঞতা অন্য স্টাইলে আছে আইএসআইএফআরএস বেস, বাট এই বইটা আমার জন্য নতুন, সবার জন্যই নতুন। সো প্রথম চ্যাপ্টার, চ্যাপ্টার 1, রিপোর্টিং ফ্রেমওয়ার্ক অ্যান্ড ইথিক্স। যদি এখানে দেখি আপনারা, এখানে আমরা যেটা শিখবো যে লার্নিং টপিকস হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, পারপাস অ্যান্ড ইউজ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বেসিস, মানে আমাদের ক্যাশ বেস এবং অ্যাক্রুয়াল বেস, সেই বেসিস অফ অ্যাকাউন্টিং কি বেস আছে, সেই বেসগুলো আমরা বেসিস অফ অ্যাকাউন্টিং, দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এটি প্রথম দিকে বাংলাদেশের কনটেক্সটে কেউ খুব একটা গুরুত্ব দিত না। আমি লাস্ট 4-5 ইয়ার্স ধরে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে অনেকগুলো ভিডিও আছে, আমি চেষ্টা করব ওগুলো আপনাদের বিভিন্ন সময় দেওয়ার জন্য, লিঙ্ক খুঁজে খুঁজে। দ্য রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, কনভার্জেন্স প্রসেস, সারা পৃথিবীতে যেভাবে আইএসআইএফআরএস এ কনভার্টেড হচ্ছে সেটি এখানে আছে। ইনহারেন্ট লিমিটেশন অ্যান্ড লিমিটেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যে লিমিটেশন গুলো থাকে, ইথিক্স অ্যান্ড প্রফেশনাল ইস্যুস, দ্যাট আর দ্য লার্নিং টপিকস ফর দিস চ্যাপ্টার। আর এখানে সামারি, এবং ডেফিনেটলি আপনারা দেখেন যে কোশ্চেন প্যাটার্নটা এখানে ডিসকাশন করা থাকে। সো চ্যাপ্টার গাইডলাইন্স, আমরা এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখবো, অল কম্পোনেন্ট রিকোয়ার্ড ফর দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা আমরা দেখবো। পারপাস অ্যান্ড ইউজ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা অলরেডি ডিসকাস করেছি। বেসটা হচ্ছে ক্যাশ বেস এবং অ্যাক্রুয়াল বেস, আমরা মূলত অ্যাক্রুয়াল বেস, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, দ্য রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, আদার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যেটা আছে আমরা দেখবো এটি। তারপর হচ্ছে সাস্টেইনেবিলিটি স্ট্যান্ডার্ড, এটা S1 S2 নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, আমি চেষ্টা করবো যে এটা নিয়ে আপনাদের আলাপ করবার জন্য। সম্ভবত গত এক পরীক্ষা আগে আমি আপনাদের আইসিবির কোশ্চেনে, আমাদের আইসিবির কোশ্চেনে কিন্তু অলরেডি S1 S2 থেকে কোশ্চেন দেখেছিলাম। কনভার্জেন্স প্রসেস, এটিতে অলরেডি আমি যেটা আইডিয়া দিয়েছি। ইনহারেন্ট লিমিটেশন, এটা আমাদের থাকবে। সো আমরা এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভিতরে হচ্ছে ইন বাংলাদেশ অল দ্য কোম্পানিজ মাস্ট, আমরা কি দেখছি এখানে যে ইন বাংলাদেশ অল দ্য কোম্পানিজ মাস্ট কমপ্লাই উইথ দ্য প্রভিশন অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, যে কোম্পানি অ্যাক্টটা কিন্তু আমাদের মাদার ল ফর দ্য কোম্পানিজ, এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে আইএফআরএস এর স্ট্রাকচার, সেটার সাথে স্লাইটলি ভেরিয়েশন আছে। আমরা যে শিডিউল গুলো দেখি কোম্পানিজ অ্যাক্টের, ওটা নিয়ে পরবর্তীকালে আমি আরেকটা ডিফারেন্ট টপিকস নিয়ে ডিসকাস করব। তো কোম্পানি অ্যাক্ট অনুযায়ী বলা আছে, কোম্পানি অ্যাক্টের 185 নম্বর সেকশনে, যে এটাকে আপনার অডিট করতে হবে, কিভাবে করতে হবে, এছাড়া আপনার অ্যাকাউন্টস রাখতে হবে, পায়ের ডেফিনিশন বলা আছে। এছাড়াও আমরা দেখেছি যে 210 অনুযায়ী অডিট করতে হয়, 210 এবং 212, এবং কখনো কখনো স্পেশালি আপনার হচ্ছে যে রেকর্ড কিপিং, এই বিষয়গুলো সবগুলো কিন্তু কোম্পানি অ্যাক্টে বলা আছে। সো কোম্পানি অ্যাক্টটাও আপনার আরেকবার আপনারা নিশ্চয়ই জানেন যে রিভাইজ হবে। তো আপাতত যে কোম্পানি অ্যাক্ট আছে সেটি হচ্ছে 1994 সালের কোম্পানি অ্যাক্ট, অ্যামেন্ডেড আপ টু 2020 সালের নভেম্বর, ওইটাই আমরা জানি। ইন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মাস্ট প্রিপেয়ার ইন অ্যাকর্ডিংস উইথ আইএফআরএস স্ট্যান্ডার্ড, দে মাস্ট অলসো গিভ এ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আমরা যারা অডিট প্রফেশন আছে আমরা সবাই জানি। সো এটা নিয়েও সামনে যখন আসবে আমরা ডিটেইলে আলাপ করব। এনটিটি কনসেপ্টটা আছে আমরা জানি। মোস্ট অ্যাকাউন্টিং রিকোয়ারমেন্ট আর রিটেন উইথ এ ভিউ টু ইউজ বাই টাইপ অফ অ্যাকাউন্টিং এন্টিটি। হ্যাঁ, আমরা যদি দেখি ইনক্লুডিং কোম্পানিজের জন্য একরকম হয়। কোম্পানিজ আমরা জানি আপনার হচ্ছে আহ, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেটাকে পিভিটি এখন বলা হচ্ছে। পাবলিক লিমিটেড কোম্পানিকে পিএলসি, আরেক ধরনের কোম্পানি আছে যেটাকে বলে ওপিসি, 1% কোম্পানি। এই কোম্পানির জন্য একরকম হবে। আদার ফর্ম অফ অর্গানাইজেশন লাইক সাচ আস পার্টনারশিপের জন্য কিন্তু আমাদের আইএফআরএস স্ট্যান্ডার্ড রাখতে হবে, কারণ এটা পায়ের ডেফিনিশন বা অন্য জায়গায় বলা আছে। ইন দিস ওয়ার্কবুক, এটা আমাদের যে সি এর যে গাইডলাইন বই, দ্য term company is usually used because the main focus of financial accounting and reporting syllabus is on
দ্য অ্যাকাউন্ট অফ কোম্পানিজ অ্যান্ড গ্রুপ অফ কোম্পানিজ। তো আমরা কোম্পানিজ নিয়ে মূলত করব। পার্টনারশিপের প্রেজেন্টেশনটাতে কিছুটা ছাড় পাবেন ডেফিনেটলি, বাট আমরা গ্রুপ অফ কোম্পানিজের কিন্তু, বা কোম্পানিজ সিঙ্গেল অথবা গ্রুপের জন্য আমাদের এটা বেশি অ্যাপ্লিকেবল হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্টে আমরা জানি দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, মানে যেটাকে আমরা ব্যালেন্স শিট বলি, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, অ্যান্ড টু সেপারেট, অথবা টু সেপারেট স্টেটমেন্ট, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস আর একটা হচ্ছে আদার কম্প্রিহেনসিভ ইনকাম। তারপর আছে দ্য স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, অ্যানাদার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। এটা হচ্ছে এই ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, যেটা এটা তো হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের একটা এক্সটেন্ডেড পার্ট, বিকজ এখান থেকে আমরা চেঞ্জ ইন ইকুইটিটা দেখতে পারি যে সারা বছর লাভ ক্ষতির অংশটা কিভাবে চেঞ্জ ইন ইকুইটি হিট করে আমাদের হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অর্থাৎ ব্যালেন্স শিটে আসে। তারপরে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো IS 7, এটি নিয়ে আমরা আলাপ করব। নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিকজ এই ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই নোটের ভিতরে দ্য নোটস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনক্লুড অ্যাকাউন্টিং পলিসি, পলিসিগুলো বলতে হবে, এটা হচ্ছে পলিসির ব্যাপারে আরেকটা আইএস আছে IS 8, এখানে অ্যাকাউন্টিং পলিসি এন্ড চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, অ্যাকাউন্টিং এস্টিমেট এরর, এগুলো আছে। আমরা ডেফিনেটলি আমরা অন্য ভিডিওগুলো দেখতে পারেন, বাট আমরা এই আলোচনা যখনই যে চ্যাপ্টারে যেরকম আলোচনা আসবে সেটিকে সেভাবে ডিসকাস করব। সো অ্যাকাউন্টিং পলিসি এটা আছে, the specific principle, conventions, rules and practices applied in order to reflect the effect of transaction and other event in the financial statement, এটা থাকলো। আর একটা হচ্ছে detailed financial and narrative information supporting to the information of primary financial statement and other information not reflected in the financial statement but which is important to user in making their assessment। আমরা জানি যে যেমন IS 37 হচ্ছে কারেন্ট লাইবিলিটি, কন্টিনজেন্ট লাইবিলিটি, ওখানে দেখা যাবে যে কন্টিনজেন্ট লাইবিলিটি অনেক সময় আমরা রেকর্ড করব না, কিন্তু কন্টিনজেন্ট লাইবিলিটি রেকর্ড না করলেও কন্টিনজেন্ট লাইবিলিটির যদি লেস পসিবল বা রিমোট হয়, বা কোনো কোনো ক্ষেত্রে যখন প্রবাবল হয় না, মানে লেস দ্যান 50% হয়, তখন নোটে আনতে হয়। এটাও কিন্তু পলিসি নোটে আসে, সরি এখানে ওই যে নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসে। সো এটা আমাদেরকে বলতে হবে এবং পলিসি নোটে বলতে হবে কোন কোন IFRS আমরা কমপ্লাই করছি। এরপর হচ্ছে 1.3 রিকোয়ারমেন্ট টু প্রডিউস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লিমিটেড লাইবিলিটি কোম্পানিজ। এটা আসলে বাংলাদেশে হচ্ছে আপনার কোম্পানি একটা আপনারা খেয়াল করবেন, কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি অ্যান্ড আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি আছে। সো এটি নিয়ে আমার অন্য অন্য ভিডিওগুলো দেখে নিন যদি কোনো আগ্রহ থাকে আপনাদের, এটা আছে। বাট এখানে লিমিটেড লাইবিলিটি কোম্পানি নিয়ে কথা বলছে। লিমিটেড লাইবিলিটি মানে লিমিটেড লাইবিলিটি বাই শেয়ার্স। Limited liability companies are required by law to prepare and publish financial statement annually. এটাতে IS 1 বলা আছে 1 বছর অথবা 52 উইক পর পর মিনিমাম করতে হবে একবার। The form and content by the regulated primarily by the national legislation and in most cases must also comply with the financial reporting standard এবং ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড রিপোর্টিং স্ট্যান্ডার্ড আমরা ICAB ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ থেকে আমরা অডিট প্র্যাকটিসিং সিস্টেমের ভিতরে এটা আমরা জানি যে IFRS বেস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হবে, এবং এখানে অডিটরের একটা রেসপন্সিবিলিটি সেকেন্ডারি লেভেলে প্রিপেয়ারের পরেই থাকে, যেখানে দেখে ওয়েদার দ্য লিমিটেড লাইবিলিটি কোম্পানিজ বাই শেয়ার্স তারা কি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড মেনটেন করছে কি করছে না। এর বাইরে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এখন আমাদের হচ্ছে সেকেন্ডারি লেভেলে আমাদের কিন্তু রেগুলেট করে, এবং তারা কিন্তু ফ্ল্যাগ রেইজার বা ওয়াচডগ হিসেবে কাজ করে, আলাদা বডি হিসেবে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। In Bangladesh, all companies must comply with the provision of the Companies Act 1994, CA 1994. The key impact of this follows: every Bangladeshi registered company is required to prepare financial statement. প্রত্যেকটা বাংলাদেশে registered company কে financial করতে হবে for each financial year, which is a true and fair view. True and fair view টা থাকতে হবে। True and fair view না থাকলে আপনি এটাকে ইনকমপ্লিট বা এটাকে আপনি একটা সাকসেসফুল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে পারবেন না, ইনকমপ্লিট হবে। আচ্ছা, দ্য ইন্ডিভিজুয়াল and some group financial statement may be prepared in accordance with the 19 CA Act 1994 and regard format and additional information provided by the way of notes in accordance with the ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এটা আসলে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানেই হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এখানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড হবে, কোনো কারণে একটু ভুল করেছে। আচ্ছা, ফাইলিং ডেডলাইন্স,
legal regulations concerning the financial statement of an entity are of course specific to the companies of to the country of incorporation, যে দেশে আছে এই দেশে। তো বাংলাদেশের জন্য তো বাংলাদেশি কোম্পানিজ কাম আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1984, 1994 সালে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশের যে কোনো কোম্পানি ইনকর্পোরেট হলে তাদের একটা ফাইলিং ডেডলাইন আছে। তারা জানি যে প্রতি বছর একবার তাদের রিটার্ন সাবমিট করতে হয় 31 ডিসেম্বরের ভিতরেই। এখানে কিছু বিষয় আছে, আপনারা আমার অন্য অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। যে কোনো কোম্পানি যদি একটা একটা ফাইন্যান্সিয়াল একটা রিটার্ন থেকে আরেকটা রিটার্নের ম্যাক্সিমাম গ্যাপ হতে পারবে হচ্ছে 15 মাস, এবং প্রতি গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইয়ারে একবার রিটার্ন সাবমিট করতেই হবে। প্রথম কোম্পানি এটা একটু সুযোগ পায়, এটা 18 মাস পর্যন্ত গ্যাপ হতে পারে প্রথমবার ইনকর্পোরেটের পরে। বাট এরপরে প্রতি ক্যালেন্ডার ইয়ারে বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইয়ারে একবার আরজেসি, দ্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, যারা কোম্পানিজ অ্যাক্টের প্রাইমারিলি রেগুলেটরি হিসেবে মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডার আছে, তাদের এই আরজেসিতে রিটার্ন সাবমিট করতে হবে, রিটার্ন ফাইলিং করতে হবে। The Companies Act establishes deadline for the filing of financial statement. Non-listed company যেগুলো হচ্ছে লিস্টেড না, পাবলিকলি লিস্টেড না, 9 মান্থস আফটার দ্য ফাইন্যান্সিয়াল এন্ড। তার মানে এইখানে কোম্পানি অ্যাক্টের একটা ইন্টারেস্টিং, এখানে যেভাবে বলছে আর একটু ক্লিয়ার করে বলি, এখানে অত ক্লিয়ার করা নাই। আপনি প্রতি বছরে প্রতি বছরে একবার এজিএম করতেই হবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, প্রতি বছরে প্রতি ক্যালেন্ডার ইয়ারে অর্থাৎ 31 ডিসেম্বরের ভিতরে একবার এজিএম করতেই হবে, প্রতি বছর একবার একবার করে। সেই এজিএম এর যে অ্যাকাউন্টস নিয়ে যাবেন আপনি, এজিএম এর 4টা এজেন্ডা থাকে: অ্যাপ্রুভাল অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট অথবা রিঅ্যাপয়েন্টমেন্ট অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, মানে সিলেকশন অথবা রিসিলেকশন অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিঅ্যাপয়েন্টমেন্ট অফ দ্য অডিটর্স, অ্যান্ড ফাইনালি হচ্ছে এনি আদার অবজেক্টিভ অ্যান্ড ডিক্লেয়ার্ড অ্যান্ড অ্যাপ্রুভাল অফ ডিভিডেন্ড। তো এখন এখানে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভ করবেন, একটা এজিএম এ 9 মাস পর্যন্ত সর্বোচ্চ পুরনো অ্যাকাউন্টস নেওয়া যায়। অর্থাৎ আপনি যদি 31 ডিসেম্বরে কোনো এজিএম করেন, তাহলে তার ব্যাকে যে সর্বোচ্চ 9 মাস, অর্থাৎ সে মার্চ এন্ডের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পরে, মানে আগে, মানে ফেব্রুয়ারি এন্ডে কোনো কিছু নিতে পারবে না। অর্থাৎ এজিএম এ আমরা অ্যাপ্রুভাল করবো অ্যাকাউন্টস, তার সর্বোচ্চ পুরনো হতে পারবে 9 মান্থস ওল্ড। আচ্ছা, লিস্টেড কোম্পানিজ আর রিকোয়ার্ড বাই দ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস টু ফাইল দেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ 4 মান্থস অফ দ্য ফাইন্যান্সিয়াল। তাহলে নন লিস্টেড কোম্পানির জন্য সর্বোচ্চ 9 মাস অ্যাজ পার দ্য কোম্পানিজ অ্যাক্ট। আর কোম্পানি অ্যাক্টকে সুপারসিড করছে দা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রুলস অ্যান্ড রেগুলেশন এবং অ্যাক্ট যেটা আছে, অর্ডিন্যান্স, সেটাকে বলছে যে 4 মান্থস পুরনো। তাহলে লিস্টেড কোম্পানির জন্য 4 মাস পুরনো অ্যাকাউন্টস নিয়ে সর্বোচ্চ মানে এজিএম করা যাবে। আর হচ্ছে নন লিস্টেডের জন্য, প্রাইভেট এবং ওপিসি গুলো, এটি হচ্ছে, বা নন লিস্টেড পাবলিক গুলো 9 মান্থ করতে পারবে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড: company financial statement must comply with relevant financial reporting standard and other professional guidelines, and although these learning materials assume the preparation of the financial statement in accordance with IFRS standard. IFRS স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বইয়ের সবকিছুই আইএফআরএস স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। এবং আমি আপনাদেরকে বলে রাখি, আমার অনেক ক্লাসে আমি বলি আইএফআরএস ইজ আইএফআরএস, আইএস অলসো আইএফআরএস। সো আইএস এবং আইএফআরএস কে একত্রে আমরা আইএফআরএস বলতে পারি। দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, আইএফআরএস স্ট্যান্ডার্ড, দিজ আর ইস্যুড বাই দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, আইএএসবি, যেটা আগে ছিল আইএএসসি। 2000 সাল পর্যন্ত এটার নাম ছিল ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। হ্যাঁ, এখন হয়ে গেছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। 2000 সালে জুলাইয়ের 1 তারিখের পর থেকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। বাংলাদেশি কোম্পানিজ হুজ সিকিউরিটিজ আর ট্রেডেড ইন দ্য রেগুলেটেড পাবলিক মার্কেট, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, মাস্ট প্রিপেয়ার দেয়ার অ্যাকাউন্টস ইন অ্যাকর্ডিংস উইথ আইএফআরএস স্ট্যান্ডার্ড। আইএফআরএস স্ট্যান্ডার্ড করতে হবে। এবার বারবার আমরা ট্রু অ্যান্ড ফেয়ার বলছেন, তো ফেয়ার প্রেজেন্টেশন বলতে কি বোঝায় আইএস 1 অনুযায়ী? এখানে বলা হচ্ছে, অ্যাজ পার আইএস 1, প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিকোয়ার্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট টু প্রেজেন্ট ফেয়ারলি দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অ্যান্ড পারফরমেন্স অফ দ্য এন্টিটি। ফাইন্যান্সিয়াল পজিশন মানে ব্যালেন্স শিট, আর পারফরমেন্স মানে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, যেটাকে আমরা বলছি স্টেটমেন্ট অফ প্রফিট অল লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এবং চেঞ্জ ইন ইকুইটি, এটাও কিন্তু এক্সটেন্ডেড পার্ট অফ পারফরমেন্স। সো এটাকে আমাদের আইএস 1 অনুযায়ী আমাকে প্রেজেন্ট করতে হবে ফেয়ারলি, এটাকে বলতে হবে ফেয়ারলি, প্রেজেন্ট ফেয়ারলি।
প্রেজেন্ট ফেয়ারলি ইজ এক্সপ্লেইনড অ্যাজ রিপ্রেজেন্টিং ফেথফুল, আপনি যা বিশ্বাস করেন ট্রু সেন্সেই করবেন, এখানে কোনো রকম ফেক জিনিস উইন্ডো ড্রেসিং এখানে মেকিং এর কোনো সুযোগ নাই। ফেথফুলি দ্য ইফেক্ট অফ দ্য ট্রানজেকশন, রিয়েল ট্রানজেকশনের ফেথফুল ইফেক্টটা দেখাতে হবে, এখানে বানানো উইন্ডো ড্রেসিং এর কোনো সুযোগ সুযোগ নাই। ইন জেনারেল টার্ম these will be the case of IFRS standard are ahead too. IS-1 স্টেট, এখানে আরেকটা জিনিস বলি, আপনারা একটু কনফিউজ হতে পারেন। আমরা IS-1 পড়ছি বা 2027 সালের, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, 2027 সালের 1 জানুয়ারি থেকে ম্যান্ডেটরিলি IS-1 বন্ধ হয়ে IFRS 18 আসছে। তো সেই পর্যন্ত এটা হচ্ছে আর্লি অ্যাডাপশন ইজ পারমিজেবল, বাট 1 জানুয়ারি 2027 এটা মাস্ট করতে হবে IFRS 18। সেই কারণে এখন আমরা IS-1 পড়ছি, বাট এই বইটা যেহেতু নতুন আসছে, এটা হয়তো খেয়াল করা হয়নি বা কোনো কারণে এটার আগেই হয়েছে, আমরা এখানে কিন্তু এই শীঘ্রই আমরা দেখতে পাবো যে IS-28, সো IS-18, IFRS 18, সরি IFRS 18, আই বেগ মাই অ্যাপোলজি, এটা IFRS 18। তো আপনাদের সামনে যারা পরীক্ষা দিবেন তারা IS-1ই লিখবেন, কিন্তু আপনারা এখানে একটা নোট দিবেন, সবচেয়ে বেস্ট রেজাল্ট হবে, আপনারা ভালো করবেন, টিচাররা খুশি হবে যদি আপনি লিখে দেন যে নতুন করে IFRS 18 আসছে, এটা ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশন 2027 সালের 1 জানুয়ারি, এখানে ইনকাম স্টেটমেন্টের প্রেজেন্টেশনে কিছু চেঞ্জ আসছে। তো এটা আপনি মেনশন করে দিলে টিচার বুঝতে পারবে যে আপনি জানেন, কিন্তু এখনো যেহেতু সুযোগ আছে IS-1 অনুযায়ী করা, ম্যান্ডেটরি করা হবে আজ থেকে আপনার 25-26 2 বছর এখনো আছে। তো সেই কারণে আপনি ওটা জানেন, বাট আপনি IS-1 যেহেতু আপনার সিলেবাসে আছে এটা করছেন। আর কোনো কারণে যদি IFRS 18 নিয়ে কোনো কোশ্চেন আসে, এই কারণে আমার একটা একাধিক ভিডিও আছে, আপনারা একটু দেখে নেবেন এই লিঙ্কের পরে। IS-1 state that departure from the IFRS standard known as the true and fair override আর অনলি অ্যালাউড। সাধারণত আমরা জানি কনক্লুসিভলি, মানে একদম রিগোরাসলি IFRS ফলো করতে হয়, ডিপারচারটা অ্যালাউ করে না, কিন্তু ফেয়ার যখন হচ্ছে ট্রু অ্যান্ড ফেয়ার ওভাররাইড করে তখন হচ্ছে ইন এক্সট্রিমলি রেয়ার কেস, আমি প্রায় বলি যে IFRS আপনি মানতে হবে 99.99% টাইমে। মাঝে মাঝে যদি কোনো রেয়ার কেসে এমন হয় যে IFRS কমপ্লাই করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করলে ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ পাচ্ছে না, তখনই আপনি এটাকে ডিপারচার করতে পারবেন, এবং ডিপারচারের কারণ এবং অন্যগুলো আপনাকে নোটে দিতে হবে। তবে এখানে মনে রাখতে হবে, ভুল করে আপনি ইচ্ছাকৃত করে যদি কোনো IFRS রিকোয়ারমেন্ট ফুলফিল না করেন, তাহলে কিন্তু আপনার কমপ্লায়েন্স হচ্ছে না, এবং এখানে নোট দিলে এটা শুদ্ধ শুদ্ধ হবে না। অর্থাৎ আমি পারপাসফুলি ইচ্ছা করে কোন একটা IFRS কমপ্লাই করলাম না, আমি নোট দিয়ে বললাম যে অমুক IFRS কমপ্লাই করি নাই, আমি এটা করেছি, সেটা শুদ্ধ হবে না, সেটা অশুদ্ধ, নন কমপ্লায়েন্স। Where compliance with the IFRS standard would be misleading as to conflict, already আমি বলছি, with the objective of financial statement to, as set out in the conceptual framework, that is to provide information about financial position, performance and changes in the financial position that is useful to a wide range of user। মানে এই কথাটা অলরেডি বলছি, শুধুমাত্র পার্টিকুলারলি এমন যদি হয়, খুবই রেয়ার, 0.00 হবে এরকম পার্সেন্টেজ, যে IFRS কমপ্লাই করলে রিফ্লেকশন অফ দ্য ট্রু পিকচার প্রপারলি হচ্ছে না, অথবা ইউজার অথবা রিডার্স অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইউজার অথবা রিডার্স অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তারা প্রপার জিনিসটা পাচ্ছে না, তখনই আপনি ডেভিয়েশন করতে পারবেন, তখনই আপনি ডিপারচার করতে পারবেন। বাট এই ডিপারচারটা অবশ্যই অবশ্যই আপনাকে যেটা নোট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে হবে। True and fair view. In Bangladesh, there is an overriding Companies Act requirement that financial statement should present. এখানে কোন কোন জায়গায় কোম্পানি অ্যাক্টে সামান্যতম বা ইদ্রা যে আইন আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আইনে, এই কিছু কিছু জায়গায় একটু একটু গ্যাপ আছে। ইন বাংলাদেশ দেয়ার ইজ অ্যান ওভাররাইডিং কোম্পানিজ অ্যাক্ট রিকোয়ারমেন্ট that financial statement should present a true and fair view. The term is not defined in the Companies Act or accounting standard. আমরা দেখছি যে এখানে কোম্পানি অ্যাক্টে এটা বলা নাই, ট্রু ইজ ইউজুয়ালি সিন অ্যাজ অ্যান অবজেক্টিভ কনসেপ্ট রিফ্লেক্টিং ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি। তাহলে ট্রু মানে হচ্ছে, বলছে এটা খুব ইম্পর্টেন্ট, দেখেন বলা হচ্ছে ট্রু ইজ ইউজুয়ালি সিন অ্যাজ অ্যান অবজেক্টিভ কনসেপ্ট রিফ্লেক্টিং দ্য ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি, মানে যে ফ্যাক্ট দিবেন এটা ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি থাকতে হবে উইদিন দ্য বাউন্ডারি অফ দ্য ম্যাটেরিয়ালিটি।
এই ম্যাটেরিয়ালিটি আর একটা ইস্যু। ম্যাটেরিয়ালিটি একটা আমাদের যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, ম্যাটেরিয়ালিটি, এগুলো আমরা দেখব। সো আমাদের যেটা করতে হবে, ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি থাকতে হবে উইদিন দ্য বাউন্ডারি অফ ম্যাটেরিয়ালিটি। ছোট ছোট ইমম্যাটেরিয়াল ইস্যুগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না হলেও মোস্টলি আপনার মোস্ট অফ দ্য কেসে এবং সব অলমোস্ট সব ক্ষেত্রেই উইদিন দ্য বাউন্ডারি অফ দ্য ম্যাটেরিয়ালিটি আপনাকে ফ্যাক্ট মানে কনসেপ্ট অফ রিফ্লেক্ট করতে হবে ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি। আরেকটা আছে, এটাতে গেলো ট্রু। আর ফেয়ারনেস হচ্ছে, ফেয়ারনেস ইউজুয়ালি সিন অ্যাজ মিনিং দ্যাট দ্য ভিউ গিভেন ইন ইজ অবজেক্টিভ অ্যান্ড আনবায়াসড। প্রথম হচ্ছে যে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টটা প্রেজেন্ট করবেন, এটাই হচ্ছে আপনার ট্রু। আর ফেয়ারনেস হচ্ছে আপনি হচ্ছে অবজেক্টিভ এবং আনবায়াস হবেন, কোন রকম বায়াস হয়ে আপনি ওনারদের দ্বারা, স্টেক হোল্ডারদের দ্বারা, রেগুলেটরি অথরিটি দ্বারা অথবা কোনো এমপ্লয়ির দ্বারা আপনি বায়াস হয়ে আপনি কোনো রং প্রেজেন্টেশন করতে পারবেন না। তার মানে আপনি আনবায়াস ভিউ এবং অবজেক্টিভ বেস, সাবজেক্টিভ না হয় অবজেক্টিভ বেস যখন প্রেজেন্টেশন করবেন তখন আপনার ফেয়ারনেস এনশিওর হবে। আর ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি যখন মেনটেন করবেন তখন ট্রু হবে। তাহলে ট্রু অ্যান্ড ফেয়ার বুঝলাম যে ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি উইথ অবজেক্টিভ অ্যান্ড আনবায়াস প্রেজেন্টেশন। হ্যাঁ, এটা নোটস। এখানে নোটস কি থাকে? হোয়াট constitute a true and fair view can then be মানে restricted by stating that where a choice of treatment or method is permitted, the one selected should be the most appropriate to the company's circumstances. The restriction is likely to ensure compliance with the spirit and understanding intentions of requirements, not just with the letter of them. অর্থাৎ এখানে আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যখন আমি IS 8 পড়াবো তখন বলা হবে যে আপনি যে অ্যাকাউন্টিং পলিসিগুলো সেট করবেন, এটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রিফ্লেক্ট করতে গেলে আপনার এই অ্যাকাউন্টিং পলিসিটা IFRS এর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং IFRS অনুযায়ী করতে হবে। কোনো জায়গায় যদি কোনো পার্টিকুলার সিচুয়েশনে IFRS বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে কিছু না থাকে, তখন আপনি আপনার বেস্ট জাজমেন্ট খাটিয়ে বোর্ডে পলিসি করে অ্যাপ্রুভ করে নিতে হবে, এবং সেটা অবভিয়াসলি আপনার CFO এবং ডেফিনেটলি পরে বোর্ড এবং ডেফিনেটলি হচ্ছে অডিটরকে অ্যাকসেপ্ট করতে হবে। সেকেন্ড হচ্ছে, ফার্দার রেস্ট্রিকশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুড বি রিফ্লেক্ট দ্য ইকোনমিক পজিশন অফ দ্য কোম্পানি। ইকোনমিক পজিশন হচ্ছে, এখানে আমরা জানি ইকোনমিক পজিশন হচ্ছে ব্যালেন্স শিট, এবং ইকোনমিক রিসোর্সেস হচ্ছে আমরা জানি ওনার্স ইকুইটি পার্ট থেকে আসে। এটা আমরা IFRS কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে এই টার্মগুলো পাবেন, যেটা শুধুমাত্র অ্যাকাউন্টিং না, ইকোনমিক সেন্স থেকেও আসছে। ইকোনমিক্সের কিছু ডেফিনিশন চলে আসছে, যেমন হচ্ছে ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটাল মেনটেনেন্স সহ অন্যগুলো আমি এটা আলাপ করবো। ফার্দার রেস্ট্রিকশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শুড বি রিফ্লেক্টেড দ্য ইকোনমিক পজিশন অফ দ্য কোম্পানি, thereby reflecting the substance of transaction, commercial reality, not merely by legal form। মানে আমরা যে সাবস্টেন্স ওভার ফর্ম বলি, সেটার মানেই হচ্ছে যে সব সময় যে আপনি শুধুমাত্র লিগ্যাল ফর্ম থেকে করবেন তা না। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাবো যে ধরেন লিগ্যালি আপনার নামে একটা অ্যাসেট আছে, বাট আপনি এটা যখন আরেকজনকে লিজ দিচ্ছেন, ক্যাপিটাল লিজ, এখন তো অপারেটিং লিজ দেওয়ার সুযোগ নাই, তখন ফ্যাকচুয়ালি আপনার কাছে থাকলেও যিনি লিজ নিচ্ছে উনিও কিন্তু এটাকে রাইট টু ইউজ অ্যাসেট দেখাচ্ছেন, উনি ডেপ্রিসিয়েশন বা অ্যামortization চার্জ করছেন, এগুলো কিন্তু আছে। তো তার মানে সবসময় যে একদম রিয়েলি সাবস্টেন্সটা মানে লিগ্যাল ফর্ম হলেই সব করতে হবে তা না। কখনো কখনো প্রিভেইলিং সাবস্টেন্সটা প্রিভেইল করে, ওভাররাইড করে দেন লিগ্যাল ফর্ম। এটা খুব রেয়ার ক্ষেত্রে হয়, যখন যখন হয় আমরা এটা দেখবো এবং এটা দেখে নিব। ইন মোস্ট কেসেস দিস উইল বি অ্যাচিভ বাই অ্যাডিয়ারিং IFRS। IFRS মানলে কিন্তু এই সাবস্টেন্স ওভার ফর্ম আপনাকে অটোমেটিকলি এটা আপনি হয়ে যাবে। Fair presentation and the true and fair override. The Companies Act 1994 requires the financial statement show a true and fair view. IS 1 has a similar requirement, fair presentation. The true and fair view and fair presentation. IS 1 permits an entity to depart from the IFRS standard if such a departure is required to satisfy the requirement of the fair presentation. আমি শুরুতেই বলছিলাম, অনলি যদি কখনো মনে হয় ফেয়ার প্রেজেন্টেশন করতে যে কোথাও স্মল IFRS স্ট্যান্ডার্ড থেকে ডিপার্চার করতে হবে, এই ডিপার্চারটা অ্যালাউড রেয়ার ক্ষেত্রে, তবে ডেফিনেটলি এই রেয়ার ক্ষেত্রের জন্য আপনাকে নোট দিয়ে এটাকে ক্লিয়ার করতে হবে। দিস ডিপার্চার ইজ কমনলি নোন অ্যাজ দ্য ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ এর ওভাররাইড। মানে ট্রু অ্যান্ড ফেয়ার এর যদি ওভাররাইড করতে হয় তাহলে এটাই ডিপার্চার বলা হচ্ছে। ডিপার্চার ইজ সিনোনিমাসলি ইউজ হচ্ছে। আচ্ছা, where the true and fair override is
ইভোকড ইনভোকড, আচ্ছা, IS-1 রিকোয়ার্স ডিসক্লোজার। এই যে আমি বললাম, আমি বারবার আগে বলে ফেলেছি যে IS-1 ডিসক্লোজ করতে বলছে অফ দ্য পার্টিকুলার অফ দ্য ডিপার্চার, দ্য রিজন ফর ইট, আমি অলরেডি বলেছি রিজনটা কি, এবং ফাইন্যান্সিয়াল ইফেক্ট। তার মানে যখনই আপনি কোনো রেয়ার কেসে যখন ট্রু অ্যান্ড ফেয়ার ভিউর ওভাররাইড হবে, ট্রু অ্যান্ড ফেয়ার ওভাররাইড হবে, অথবা ডিপার্চার ফ্রম দ্য IFRS হবে, তখন আপনাকে ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার, ফাইন্যান্সিয়াল যে নোট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনার ডিসক্লোজ করতে হবে ডিপার্চারের কেন, তার নেচারটা কি, কেন, এবং এটা করার কারণে ফাইন্যান্সিয়াল কি ইম্প্যাক্ট হয়েছে, এটাকে আপনাকে নোটে বলতে হবে। জাজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমি জানি না কত মিনিট এটা হলো, আমি আজকের ক্লাসটা হয়তো আর বেশি বাড়াবো না। আমি যদি এই পর্যন্ত আজকের ডিসকাশন রাখি, 1.8 একটু লম্বা হচ্ছে। আমি মনে করছি যে এভাবে যদি আপনারা একটু অড সময়, মানে আপনার বাসায় যখন আপনি থাকেন, তখন যদি আমার ভিডিওটা, বা আপনি হয়তো অন্য একটা কাজে আছেন, জার্নিতে আছেন, এই ভিডিওগুলো যদি আমি প্রতিদিন একটা করে আপ করব, এটা যদি আপনারা ইয়ে করতে থাকেন, এটা যদি চালাতে থাকেন, দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনার বই ক্যারি করতে হচ্ছে না। আপনার সফট কপি বইয়ের সাথে আমার ভিডিওটা সামনে রেখে যদি আলাপ দেখেন, তাহলে এই প্রত্যেকটা জিনিস আমি কিন্তু আলাপ বা ডিসকাশন করার চেষ্টা করছি। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আর নেক্সট ভিডিওটা কালকে আপ করবো ইনশাল্লাহ। হোপফুলি ইউ উইল অলসো উইথ মি ইনশাল্লাহ। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই।